আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আমরা পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের উপর একটা ফুল ক্লাস করে ফেলছি এবং ওখানে আমরা মোস্ট অফ দা থিওরি কভার করে ফেলছি এবং আমরা অনেকগুলো ম্যাথও সলভ করছি। বাট আরও কিছু ম্যাথ দেখা উচিত আমাদের, স্পেশালি সিকিউ এমসিকিউ সলভ করা উচিত এবং সেই পারপাজেই আজকের এই রেকর্ড ক্লাসটা। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম দিকে যেই জিনিসপাতিগুলো নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে স্প্রিং এর কাটাকাটি বা স্প্রিং এর সিরিজ প্যারালাল। সো আমরা স্প্রিং এর কম্বিনেশনটা ফার্স্টে একটু দেখে নিব। তো স্প্রিং এর দুই ধরনের কম্বিনেশন হয়, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন বা তুল্য সিরিজ সমবায়, আর অপরটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। কোন কম্বিনেশনে সূত্রগুলো কিরকম আসে সেটা আমরা একটু দ্রুত দেখে নিই। সো আমরা ফার্স্টে সিরিজ কম্বিনেশন নিয়ে কাজ করতেছি। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ধরলাম প্রথমে একটা স্প্রিং আছে, তারপর আরেকটা স্প্রিং আছে। এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K1, এইটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K2। এই দুজনকে একসাথে নিচের দিকে একসাথে একটা বল এফ দ্বারা টান দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি একটা স্প্রিংকে টান দিতাম সেই স্প্রিংটা একটু প্রসারিত হইতো, কিন্তু আমি যখন এভাবে দুইটা স্প্রিং সিরিজ করে রেখে তারপর টান দিচ্ছি, তাহলে এই এফ বলটা এই K2 স্প্রিং এর উপরও প্রযুক্ত হবে, K1 স্প্রিং এর উপরও প্রযুক্ত হবে। উভয়ের উপর প্রযুক্ত হওয়ার কারণে প্রত্যেকেই কিছু কিছু পরিমাণ সরণ ঘটবে। ধরলাম ওর মধ্যে সরণ ঘটলো x1, ওর মধ্যে সরণ ঘটলো x2। তাহলে এই K1 এর সরণের কারণে ও নর্মাল অবস্থার তুলনায় x1 পরিমাণ নামবে, K2 সরণের কারণে সে আরো x2 পরিমাণ নামবে। তাহলে এই স্প্রিং সিস্টেমটার উপর অর্থাৎ সিরিজ কম্বিনেশন হয়ে পুরো সিস্টেমটা কতটুকু নেমে যাবে বা কতটুকু প্রসারিত হবে সেটা হচ্ছে x1 প্লাস x2। এখন আমরা যদি চিন্তা করতাম যে ভাইয়া এই দুইটার পরিবর্তে আমি যদি একটা স্প্রিং ইউজ করতাম, এই দুইটার পরিবর্তে যদি আমি একটা স্প্রিং ইউজ করতাম, ওই স্প্রিংকে যদি সেই একই পরিমাণ বল দেওয়া হইতো, সে ফর এক্সাম্পল এখানে 100 নিউটন বল দেওয়া হয়েছে, ওইখানেও সেই একই পরিমাণ বল 100 নিউটনই দেওয়া হইলো। এখন দেখা গেল ও কতটুকু সরণ ঘটাইছে সেটা হচ্ছে এক্স, ধরলাম এক্স। যদি দেখা যায় যে এই দুইটাকে মিলায় টোটাল যতটুকু ফোর্স দেওয়া হয়েছে, ওই ফোর্সটা যদি এই একটা স্প্রিং এর উপর অ্যাপ্লাই করা হয়, তখন যদি ওই দুইটা স্প্রিং মিলে যতটুক প্রসারণ ঘটাইছে ও একাই যদি ততটুক প্রসারণ ঘটায় ফেলতে পারে, তাহলে ওই দুইজনে মিলে যা করতে পারছে ও একাই সেটা করে ফেলতে পারছে, তাহলে এই দুইজনের ইকুইভ্যালেন্ট হচ্ছে ও। তখন আমরা বলি এটা হচ্ছে এই দুইটা স্প্রিং এর ইকুইভ্যালেন্ট সিরিজ কম্বিনেশন বা ইকুইভ্যালেন্ট সিরিজ সিরিজ ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কে এস। এই দুজনের তুল্য হচ্ছে কে এস। এখন আমরা এটা কিভাবে করব বা এটা কখন আসলে অ্যাপ্লাই করা যাবে? এটা অ্যাপ্লাই করা যাবে, এটা শর্ত হচ্ছে এক্স হইতে হবে x1 প্লাস x2, অর্থাৎ ওই দুইজনে মিলে যতটুকু প্রসারণ ঘটবে ও একাই হচ্ছে ততটুকু প্রসারণ ঘটবে। এখন আমরা তো এই জিনিসটা জানি, F ইজ ইকুয়ালস টু কে এক্স, এই জিনিসটা আমরা জানি। তো আমরা যখন K1 স্প্রিং এর জন্য বলবো, তখন তুমি অনেকে বলতে হবে হ্যাঁ মাইনাস কেন দেননি, মাইনাস দিতে পারেন, কোনো সমস্যা নেই। K1 x1, বা এখান থেকে আমরা বলতে পারি x1 হচ্ছে মাইনাস এফ বাই K1। একই রকম ভাবে x2 হচ্ছে মাইনাস এফ বাই K2। তাহলে আমরা যদি এই দুটাকে আলাদা আলাদা করে মার্ক করে ফেলতে পারি যে ভাই আমরা এগুলো জানা হয়ে গেছে, তারপর জাস্ট এখানে বসাবো, তাহলে আমাদের হবে মাইনাস এফ বাই K1 মাইনাস এফ বাই K2। আর এইখানে এই স্প্রিংটার জন্য যদি ইউজ করতাম তাহলে কি আসতো, মাইনাস এফ বাই কে এস। অর্থাৎ এই সিস্টেমে অ্যাপ্লাই করলে এক্স হবে হচ্ছে মাইনাস এফ বাই কে এস। এখন দেখেন সবার জন্যই কেন মাইনাস, কারণ এই দুইটা স্প্রিং কিন্তু সিরিজে আছে, সিরিজে থাকলে আমি যদি এইদিকে এফ বল দিয়ে টান দিই, এই এফ বলটা এখানে প্রত্যেকটা বিন্দু এফ পরিমাণ করে বলে টান খাবে। তো মাথায় রাখতে হবে সিরিজের ক্ষেত্রে এফ সেম, কারেন্টের ক্ষেত্রে যেরকম বা রোধের ক্ষেত্রে যেরকম সিরিজ কম্বিনেশনে কারেন্ট সেম হইতো, স্প্রিং এর তুল্য সমবায়ের ক্ষেত্রে সিরিজ সমবায় যদি হয়ে থাকে তাহলে প্রতিটা স্প্রিং এর মধ্যে দিয়ে ফোর্সটা সেম হইতে হবে।
এখন এইখানে যদি আমরা কাজ করি তাহলে দেখতেছি এফ গুলো কাটাকাটি চলে যায়, মাইনাস গুলো কাটাকাটি চলে যায়। এখান থেকে আলটিমেটলি আমরা নিয়ে আসতে পারি 1/ks ইজ ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2। যদি এরকম আরো কয়েকটা থাকতো তাহলে সবগুলো আস্তে আস্তে যোগ হয়ে যেত। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, আমরা এটা লিখে ফেললাম। তাহলে এইটুকু আমাদের ডান, সিরিজে কি হয় করে ফেললাম। এবার আসি আমাদের প্যারালাল কম্বিনেশন। সো প্যারালালের ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে, ধরেন দুইটা স্প্রিং আছে, তো এই স্প্রিং দুইটার স্প্রিং ধ্রুবক আলাদা k1 k2, কিন্তু প্যারালালে থাকার অর্থ হচ্ছে তাদেরকে যখন টান দেওয়া হবে দুজনে একই সাথে নিচে নামবে। অর্থাৎ আমি যদি এই স্প্রিং সিস্টেমকে নিচের দিকে টান মারি তাহলে এই পুরো সিস্টেমটা একই পরিমাণ নিচে নামবে। এই দিকেও যদি এক্স নামে এই দিকেও এক্স নামবে। তাহলে আমি এফ বল দিয়ে টান দিলাম, এই এফ বলের টান খেয়ে দুইটা স্প্রিং এ যদি সমান পরিমাণ করে প্রসারিত হয় তাহলে এই সিস্টেমটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনে আছে। অর্থাৎ প্যারালাল কম্বিনেশন হচ্ছে এক্সটা সেম হয়, দুইটা স্প্রিং এরই প্রসারণ সেম। এখন এইখানে কি হবে, এখানে যেহেতু ওরা সিরিজে নাই তাহলে এই এফ বলের কিছু অংশ এই k1 কে নামাইতে খরচ হবে এবং কিছু অংশ হচ্ছে k2 কে নিচে নামাইতে খরচ হবে। তো এখন আমার বলটা আসলে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সো আমি যদি এই দুইটার পরিবর্তে একটা স্প্রিং ইউজ করতাম এবং ওই স্প্রিংকে আমি সেই একই পরিমাণ এফ বল দিয়ে আর যদি একই পরিমাণ প্রসারণ ঘটাইতে পারতাম তাহলে দুইজনে মিলে যতটুক সরণ দিতে পারছে ও একাই ততটুক সরণ দিতে পারে, তাহলে ওই দুইজনের সমতুল্য হচ্ছে এই কেপি, বা এই দুইজনের তুল্য স্প্রিং ধ্রুবক হচ্ছে কেপি। তাহলে এখন আমরা দেখি যে এই এফ বলটা যেহেতু দুইটা ভাগে ভাগ হয়েছে, নাও আমরা বলতে পারি এফ ইজ ইকুয়ালস টু f1 প্লাস f2, f ইকুয়ালস টু f1 প্লাস f2। এখন আমরা যদি কাজ করি f ইকুয়ালস টু কি মাইনাস কে এক্স, তাই না? তাহলে এইখানে f আছে x আছে, তাহলে এই সিস্টেমে অ্যাপ্লাই করলে মাইনাস কেপি ইন্টু এক্স। f1 হচ্ছে এই সিস্টেমে, তাহলে কি মাইনাস k1 ইন্টু এক্স। f2 কি এই সিস্টেমে কাজ করতেছে মাইনাস k2 ইন্টু এক্স। তাহলে আমরা দেখতেছি পুরো সিস্টেমের মধ্যে এক্স গুলো কাটাকাটি যায়, মাইনাস গুলো কাটাকাটি যায়। তাহলে আলটিমেটলি আমাদের কি পড়ে থাকে, আলটিমেটলি আমাদের পড়ে থাকে কেপি হচ্ছে k1 প্লাস k2। যদি আরো কয়েকটা স্প্রিং প্যারালালে থাকতো তাহলে ওইগুলো k3 k4 এভাবে যুক্ত হইতে থাকতো। তো এইভাবে হচ্ছে আমরা কি পেয়ে গেলাম, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের স্প্রিং ধ্রুবকগুলোর সিস্টেমটা কিরকম আসে সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটা প্রবলেম সলভ করব মিক্স সিস্টেমের। ধরেন আমাদেরকে এরকম একটা প্রবলেম দিল, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, এ আর বি এর মাঝে তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে বলছে। আর কোশ্চেন হচ্ছে কে এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, এখন আমাদের কাছে কি কি ভ্যালু দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। আহ আমাদেরকে ধরেন ডাটাগুলো দেওয়া আছে এরকম,
ওকে, সো আমাদের এইরকম একটা সিস্টেম দেওয়া, যেই সিস্টেমে অনেকগুলো স্প্রিংকে একসাথে কম্বাইন করে রাখা আছে। আমাদেরকে বলছে এই সিস্টেমে তুল্য স্প্রিং ধ্রুবক কত সেটা নির্ণয় করতে। তাহলে চলেন আমরা সলিউশনে যাই। সলিউশন, সলিউশনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই যে এই দুইটা স্প্রিং, আমি একটু ছোট করে লিখি, এই দুইটা স্প্রিং কিসে আছে? এই দুইটা স্প্রিং আছে হচ্ছে প্যারালালে। এই দুইটা মিলে কত হবে? 40। এই 40 কিসে আছে? সিরিজে। এই টোটাল টুকু মিলে কত হবে? এই টোটাল টুকু, বা আমি একটু এভাবে লিখি, এইটা এখানে থাকুক, ঠিক আছে? এইটা থাকুক, আমি এইটার সাথে আরো একটা এক্সট্রা নিয়ে আসি, তাহলে আমাদের আর প্রবলেম থাকবে না। ওকে, তো আমরা এখানে একটু দেখি, তাহলে আমাদের বোঝা যাবে ইজিলি, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যেই কাজটা করব, প্রথমে দেখেন এই দুইটা 10 আর 30 প্যারালালে আছে। তাহলে এই দুইটাকে কম্বাইন করে কি লেখা যায়? এই দুইটাকে কম্বাইন করে লেখা যায় হচ্ছে 40। এই দুইটার পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে 40। এখন দেখেন 40 আর 40 কিসে আছে? সিরিজে। তাহলে এই দুইটা সিরিজ করলে কি হবে? 1/40 প্লাস 1/40 ইজ ইকুয়ালস টু 1/ks। তাহলে আলটিমেটলি হচ্ছে 40/2। দ্যাট মিনস এটা চলে আসবে 20। আচ্ছা, এখানে 60 আর 60, দুইটা 60 যদি করি তাহলে 60/2 সিরিজ করলে 60/2, দ্যাট মিনস 30 চলে আসবে। মানে সিরিজে যদি থাকে একই রকম অনেকগুলো, তখন কি হয়? 1/ks হচ্ছে 1/k প্লাস 1/k প্লাস 1/k এরকম আসতে থাকে। আলটিমেটলি একই মানের অনেকগুলো, ধরেন যদি আপনাকে এরকম দেওয়া থাকে কে কে কে, এইটাকে করলে কি হয়ে যাবে? k/3। যদি আপনি n সংখ্যক একই মানের সিরিজে থাকে, তাহলে আমার আলটিমেটলি তুল্য স্প্রিং ধ্রুবক আসে k/n, ওই রকম একটা জিনিস। তাহলে এখানে 20 আর 30 কিসে আছে? প্যারালালে। তাহলে এই দুইটা যুক্ত হয়ে যাবে, এই দুইটা যুক্ত হয়ে কত হয়? 20 আর 30 এর যোগফল হচ্ছে 50। তাহলে এখানে 50 চলে আসবে। এখন দেখেন এই 50 এই 50 কিসে? সিরিজে। তাহলে দুইটা 50 মিলে কত হবে? 25 হয়ে যাবে, 50/2। দ্যাট মিনস চলে আসলো আমার 25। এখন 25 আর 25 মিলে কত হবে? 12.5। 25 আর 25 মিলে 25/2, দ্যাট মিনস 12.5। তাহলে এইখানে পুরা জায়গায় চলে আসতেছে আমার হচ্ছে 12.5। আর এখানে কত আছে? 17.5। তাহলে দুইটা যুক্ত হবে, 12.5 17.5 মিলে কত হবে? 30। তাহলে এই পুরা সিস্টেম মুছে আমি পাচ্ছি হচ্ছে আলটিমেটলি 30। এবার খেয়াল করেন 30 30 30, তিনটা 30 মিলে কত হবে? তিনটা 30 মিলে হচ্ছে আলটিমেটলি আমরা এখান থেকে পাবো 30/3, দ্যাট মিনস হচ্ছে 10 নিউটন পার মিটার। সো 10 নিউটন পার মিটার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 10 নিউটন পার মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইভাবে হচ্ছে আমরা অনেকগুলো বড় একটা সিস্টেম, এই সিস্টেমে তুল্য স্প্রিং ধ্রুবক কত সেটা বের করতে পারি। এবার আসেন স্প্রিং এর কাটাকাটি, স্প্রিং এর কাটাকাটি বা স্প্রিং এর কর্তন। তো আমরা যদি একটা স্প্রিং কে ধরেন এইরকম ভাবে কাটলাম, এটা একটা স্প্রিং, যে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, একে সমান দুইটা অংশে কাটলাম। তো 1:1 অনুপাতে কাটা হইলো। তো তাহলে যেহেতু প্রতিটা অংশ সেম, তাহলে প্রতিটা অংশে স্প্রিং ধ্রুবক হচ্ছে সেম হবে। এখন বুঝতেই পারতেছেন, যেহেতু একটা স্প্রিং কে সমান দুইটা টুকরা করছি, প্রতিটা টুকরার স্প্রিং ধ্রুবক সমান কে প্রাইম করে, আমরা কি এই জিনিসটা চিন্তা করতে পারি যে ভাইয়া এই যে দুইটা অংশ কাটা হয়েছে আলাদাভাবে, এদেরকে যদি কম্বাইন করে ফেলা হয়, এদেরকে যদি সিরিজ কম্বিনেশন করে ফেলা হয়, তাহলে কি আবার আগেরটা ফেরত পাবো? তার অর্থ আমরা বলতে পারি 1/k প্রাইম প্লাস 1/k প্রাইম, এই দুটাকে যদি সিরিজ করি তাহলে 1/ks, যেটা কিনা আগেরটা, কে ফেরত আসবে। তাহলে 2/k প্রাইম ইকুয়ালস টু আসতেছে 1/k,
বা এইখান থেকে আমরা বলতে পারি কে প্রাইম সেটা চলে আসবে 2k। অর্থাৎ আপনি যদি একটা স্প্রিংকে সমান দুইটা টুকরা করে ফেলেন তাহলে প্রতিটা টুকরোর স্প্রিং ধ্রুবক আসবে মেইন বা অরিজিনাল স্প্রিং ধ্রুবকের দ্বিগুণ। তাহলে আমরা চিন্তা করি তো যদি আমাদের একটার পরিবর্তে এক টুকরার পরিবর্তে দুইটা টুকরা করা হইতো, দুইটা টুকরার পরিবর্তে যদি আমরা তিনটা টুকরা করতাম তাহলে কি হইতো? ধরেন কে আছে, আমরা সমান তিনটা টুকরা কেটে ফেললাম, কে প্রাইম কে প্রাইম কে প্রাইম 1:1:1 অনুপাতে কাটলাম। এই ক্ষেত্রে কি হইতো? এই ক্ষেত্রে ঘটনাটা দেখেন, আমরা তিনটা টুকরাকে যদি এবার সিরিজ কম্বিনেশন করি 1/k প্রাইম 1/k প্রাইম 1/k প্রাইম, তখন হচ্ছে 1/k টা ফেরত আসতো। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে ভাইয়া 3/k প্রাইম ইজ ইকুয়ালস টু 1/k, বা এইখান থেকে আমি বলতে পারি k প্রাইম ইজ ইকুয়ালস টু 3k। তাহলে আমরা যদি তিন টুকরো করি তাহলে হচ্ছে প্রতিটা টুকরো 3 গুণ করে হয়ে যায়। অতএব n সমান টুকরো করলে, অতএব সমান অনুপাতে n টুকরো করলে প্রতি টুকরোর স্প্রিং ধ্রুবক হবে হচ্ছে n ইন্টু কে। যদি আপনি 2 টুকরো করেন তাহলে 2k, 3 টুকরো করলে 3k, এরকম করে আসতে থাকবে। তো আমি জানি এখন আপনাদের মধ্যে একটা কোশ্চেন তৈরি হতে পারে যে ভাইয়া যদি আমি সমান অনুপাতে না কাটতাম, লাইক 2:3 অনুপাতে কাটলাম বা 2:3:5 অনুপাতে কাটতাম তাহলে কি হইতো? সো ওইটাই হচ্ছে আমরা দেখব। তো আমরা এখন যেটা দেখব, যদি স্প্রিংকে সমান ইয়া করে না কেটে ডিফারেন্ট অনুপাতে কাটা হয়, লাইক একটা স্প্রিংকে দুইটো টুকরো করে কাটলাম, 2:3 রেশিওতে কাটলাম, ঠিক আছে? তাহলে এইটা এখন তো ডিফারেন্ট হবে যেহেতু অনুপাতগুলো সমান না। এখন আমি k1 k2 এগুলা কিভাবে বের করব? চলেন সলিউশন আমরা যাই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমত আমরা এই জিনিসটা বলতে পারি 1/k1 প্লাস 1/k2 ইজ ইকুয়ালস টু 1/k, এইটা একটা ফর্মুলা। আবার আমরা কি এইটা বলতে পারি k1/k2, ওইটা ছিল কত 2:3, এটা হয়ে যাবে 3:2। এখন বলবেন ভাইয়া কেন? এটা একটু গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝতে হবে। প্রথমত খেয়াল করেন, আমরা জানি f ইকুয়ালস টু মাইনাস kx, তাই না? এখন l যত বড় হবে x তত বড় হবে। এখন আমরা যদি চিন্তা করি সিরিজের ক্ষেত্রে কি এটা ধ্রুব থাকে? সিরিজের ক্ষেত্রে বলটা ধ্রুব, তাহলে যার x যত বেশি তার k কি হবে তত কম। দুইটা জিনিসের গুণফল ধ্রুব হইতে হলে একটা যত বড় হবে অপরটা তত ছোট হইতে হবে। তাহলে এখন আমাদের যার দৈর্ঘ্য বেশি লাইক k2 এর দৈর্ঘ্যটা বেশি 3, তাহলে তার কি হবে? দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে তার আমার স্প্রিং ধ্রুবক দৈর্ঘ্য বেশি হইলে সরণ বেশি হবে, সরণ বেশি হইতে হইলে স্প্রিং ধ্রুবকটা কম হইতে হবে। তাহলে আমাদের যেহেতু এইটা একটার ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই ক্ষেত্রে কে হচ্ছে ব্যস্তানুপাতিক এক্স আর এক্স ব্যস্তানুপাতিক এল, তাহলে ওইখান থেকে আমরা বলতে পারি k1/k2 ইজ ইকুয়ালস টু আমার L2/L1, দ্যাট মিনস হচ্ছে 3/2। তাহলে এইবার আমরা এই পাশে যদি কাজ করি তাহলে আমরা এখান থেকে বলে ফেলতে পারবো যে k1 ইজ ইকুয়ালস টু 3/2 k2, এটা আমরা পেয়ে গেলাম। এবং তারপরের কাজটা এইখান থেকে আসে 1/3k2 ইন্টু 2 প্লাস 1/k2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/k। তাহলে 1/k2 যদি আমরা কমন নিই, 2/3 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1/k। এখান থেকে k2 আমি কত পাবো? k2 আমি পাবো হচ্ছে 5/3 ইন্টু k, 5/3 ইন্টু k, এরকমই আসে, তাই না? 3 2 5, 5 এটা হচ্ছে উল্টায় যাবে, হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমরা k2 পেয়ে গেলাম।
এখন K2 যদি পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা K1 পাবো, এইখান থেকে K1 পাবো। K1 হচ্ছে 3/2 ইন্টু 5/3 ইন্টু K। এইটা কাটাকাটি চলে গেল, কাটাকাটি চলে যায়, আলটিমেটলি চলে আসে হচ্ছে 5/2 K। তাহলে খেয়াল করেন যার দৈর্ঘ্য যত ছোট তার স্প্রিং ধ্রুবক কি তত বড় আসে। তো এই প্রসেসে করা যায়, এইটা একটা প্রসেস। তো আমরা চাইলে আরেকটা প্রসেসে করতে পারি, ওইটা আরো সহজ। এইটা হচ্ছে ডিটেলস করার জন্য, এটা হচ্ছে ডিটেলস করার জন্য। কেউ যদি চান যে না একটু সহজে করবেন, স্পেশালি এমসিকিউতে আসলে তখন করতে চান, তাহলে আরেকটা শর্টকাট সিস্টেম আছে, সেটা ভাইয়া দেখাচ্ছি। তো একটা জিনিস মাথায় রাখবেন, স্প্রিংটা যে ম্যাটেরিয়ালের তৈরি, লাইক লোহা হইতে পারে, ইস্পাত বা এই ধরনের যে ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, ওই ম্যাটেরিয়ালের যে দৃঢ়তার গুণাঙ্ক আছে, দৃঢ়তার গুণাঙ্ক কি ছিল ভাইয়া? ওই যে আমরা চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে পড়ছিলাম যে 3 ধরনের গুণাঙ্ক থাকে, ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ক্লিনটন গুণাঙ্ক। তো ক্লিনটন গুণাঙ্ককেই মোচড় গুণাঙ্ক, শিয়ারিং মডুলাস, দৃঢ়তার গুণাঙ্ক অনেকগুলো নামে ডাকা হয়। সো এই দৃঢ়তার গুণাঙ্ক স্প্রিং এর ক্ষেত্রে কি হয়? n ইন্টু কে, n ইন্টু কে হয়ে থাকে। এই n কি? n হচ্ছে যে আমার, সরি ফার্স্টে কে দিয়ে বলি, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর n কি? n হচ্ছে স্প্রিং এর পাক সংখ্যা, স্প্রিং এর পাক সংখ্যা। চলে যা, যে স্প্রিং এর দৈর্ঘ্য যত বেশি ওর মধ্যে ততগুলো এরকম প্যাচ আছে, তত পাক সংখ্যা বা n এর ভ্যালু বেশি হবে। এইবার চলেন আমরা এই কনসেপ্টটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা একটু দেখি। এখন প্রথমত আমরা যদি চিন্তা করি যে ভাই এখানে তো দৈর্ঘ্যটা 2:3 অনুপাতে কাটছে, তাহলে এখানে যদি 20টা পাক থাকে তাহলে এখানে 30টা থাকবে, এখানে যদি 200টা থাকে তাহলে এখানে 300টা থাকবে, এখানে 2টা থাকলে এখানে 3টা থাকবে। তো ওই অনুপাতটা মেনটেন করেই তো অবশ্যই কাহিনীটা ঘটবে। তো আমরা আমাদের সুবিধার্থে ধরে নিলাম যে K1 এর মধ্যে 2টা প্যাচ আছে, তাহলে K2 তে 3টা প্যাচ আছে। তাহলে আমরা ওভারঅল মোট সবগুলা মিলায় টোটাল যেটা, অর্থাৎ উপরের ইয়াটাতে, অর্থাৎ বড় যে স্প্রিংটাতে, সেটাতে আমরা ধরতে পারি টোটাল 5টা প্যাচ আছে। তাহলে এখন স্প্রিং এর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দৃঢ়তার গুণাঙ্ক যদি বলি, তাহলে 2 + 3 টোটাল পাক সংখ্যা ইন্টু কে। এখন আমি যদি K1 স্প্রিং এর জন্য বলি, K1 স্প্রিং কয়টা পাক আছে? 2টা, 2 ইন্টু K1। আর 2 নাম্বার স্প্রিং K2 যেটা, K2 তে পাক আছে 3টা ইন্টু K2, সবগুলা সমান হবে। কারণ কি? বড় স্প্রিংটার টোটাল পাক সংখ্যা ইন্টু তার স্প্রিং ধ্রুবক, এটা কি? ওই বড় স্প্রিং এর ম্যাটেরিয়ালের দৃঢ়তার গুণাঙ্ক। K1 স্প্রিং এর ক্ষেত্রে K1 টার পাক সংখ্যা, K1 এর স্প্রিং ধ্রুবক, K2 এর পাক সংখ্যা, K2 এর স্প্রিং ধ্রুবক। প্রত্যেকটা তো একই ম্যাটেরিয়ালের তৈরি, সো অবশ্যই প্রত্যেকটারই কি হইতে হবে? দৃঢ়তার গুণাঙ্ক অবশ্যই সেম হইতে হবে। তাহলে এই কনসেপ্ট থেকে দেখেন, আমরা যদি এই দুইটাকে নিয়ে কাজ করি, আমরা এই দুইটাকে নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা কি বলতে পারবো? আমরা তখন বলতে পারবো যে 2/3 ডিভাইডেড বাই 2 ইন্টু কে ইজ ইকুয়ালস টু K1, এটা বলতে পারবো। আর আমরা যদি এইটার সাথে এইটাকে নিয়ে কাজ করি, তাহলে আমরা বলতে পারবো 2 + 3 কে ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে K2। তাহলে এই দুইটা থেকে কিন্তু একটা ভালো অবজারভেশন পাওয়া যেতে পারে। কি? সেটা হচ্ছে আমরা এভাবে খেয়াল করতে পারি যে ভাইয়া, আমাদের এখানে অলওয়েজ কি হচ্ছে, টোটাল অনুপাতগুলা উপরে যোগ হচ্ছে, নিচে আমি যেই পোর্শনটা নিয়ে কাজ করতেছি, দেখেন K1 এর জন্য কাজ করলে K1 এর অনুপাতের পোর্শন কি ছিল? 2, সেটা দ্বারা ভাগ হচ্ছে। K2 তার অনুপাত পোর্শন কি ছিল? 3, তাই সেটা দ্বারা ভাগ হচ্ছে। তাহলে যে কোনো স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বের করতে বললে কর্তনের পর টোটাল অনুপাতগুলো উপরে যোগ হবে, নিচে ওই স্প্রিংটা যতটুকু অনুপাত পাইছে সেটা ইনটু টোটাল স্প্রিং ধ্রুবক। এইভাবে কোন একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক আমরা কাটার পর কত হবে বের করতে পারবো। এটা একটা এক্সাম্পল নিই। ধরেন আমাদেরকে এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে এটা একটা স্প্রিং ছিল, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক ছিল 500। ওইখান থেকে অনেকগুলো স্প্রিং পাওয়া গেছে, ধরেন 4টা স্প্রিং টুকরো পাওয়া গেছে, অনুপাতগুলো 2:3:7:9 এভাবে দিছে। ঠিক আছে, এখন আমাকে বললো এটা ধরেন K1, এটা K2, এটা K3, এটা K4। কোশ্চেন হচ্ছে
K3 কত? কোশ্চেন হচ্ছে K3 কত? তো নর্মাল ট্রেডিশনাল ওয়েতে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু আমরা যদি আগের মেথডটা ইউজ করি খুব অল্প সময় কিন্তু আমরা এটা বের করে নিয়ে আসতে পারি, খুব অল্প সময় এটা আমরা বের করে নিয়ে আসতে পারি। সো যেমন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে K3 ইজ ইকুয়ালস টু কি, সবগুলা অনুপাত 2 3 7 9 সবগুলা অনুপাত ইনটু বড় স্প্রিং, মেইন স্প্রিংটার স্প্রিং ধ্রুবক কত ছিল 500 নিউটন পার মিটার, তো আমরা 500 দ্বারা গুণ করব, ডিভাইডেড বাই আমি যেই পোর্শনটা নিতে যাচ্ছি K3 সেটার অনুপাত কত ছিল, সেটার অনুপাত ছিল হচ্ছে ভাইয়া 7, তাহলে এই 7 সংখ্যাটা দ্বারা আমাকে ভাগ করে দিতে হবে, তাহলে এখান থেকে যা আসে সেটাই আমার অ্যান্সার হবে। দেখি কত আসে। আমার অ্যান্সার চলে আসছে কাটায় কাটায় 1500 নিউটন পার মিটার। তাহলে আমরা স্প্রিং এর সিরিজ প্যারালাল করা, স্প্রিং কে কাটা, এই রিলেটেড যেই সূত্র বা জিনিসপাতিগুলো এগুলো কিন্তু আমরা শিখে ফেললাম। ঠিক আছে, ডান। এইবার আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। ভাইয়া যখন রেকর্ডটা করতেছি এই মুহূর্তে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, যদিও আপনারা আসলে লাইভে দেখবেন না, ব্রেকের রেকর্ডে দেখবেন, বাট ভাইয়াকে নামাজ পড়ার জন্য একটা ব্রেক নিতে হচ্ছে।
আসসালামু আলাইকুম। বিরতির পর সকলকে আবারও ক্লাসে স্বাগতম। যদিও রেকর্ড ক্লাস, তাও শুরু করতেছি আমরা। তো আমরা কিছু প্রবলেম সলভ করছিলাম এবং প্রবলেমগুলোর মধ্যে স্পেশালি ছিল হচ্ছে স্প্রিং এর সিরিজ প্যারালাল কম্বিনেশন গুলো এবং স্প্রিং কে কাটাকাটি, সমান অনুপাতে কাটলে কি হয়, ডিফারেন্ট অনুপাতে কাটলে কি হয়, সিকিউতে বড় করে যদি সলভ করতে হয় তাহলে আমরা কিভাবে সলিউশন প্রসিজারটা হবে, এমসিকিউর জন্য শর্টকাট প্রসিজারটা কিরকম সেটা রিলেটেড প্রবলেম করলাম। তো আমরা এইবার যেটা করব সেটা হচ্ছে গত ক্লাসে অর্থাৎ লাইভ ক্লাসে আমরা যেই প্রবলেমটা করে আসছিলাম, একটা পৃথিবীর মাঝখান দিয়ে টানেল করে দিলে তখন হচ্ছে যে কিভাবে কি ঘটে, পর্যায়কাল কত হয় সেটা আমরা বের করছিলাম। তো আরেকটা জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট, আমার গতকালকে করার ইচ্ছা ছিল বাট আমি করতে সুযোগ পাইনি। সময়টা একেবারে জুমার নামাজের কাছাকাছি চলে আসছিল, দেখে আমাকে অফ করতে হয়েছে। সো আজকে এই জিনিসটা আমি একটু করতে ইচ্ছুক, সেটা হচ্ছে এরকম। ধরেন আমি মাঝখান দিয়ে টানেল করে দিলাম, আমি মাঝখান দিয়ে টানেল করে দিচ্ছি। এই হচ্ছে আমার পৃথিবী, মাঝখান দিয়ে টানেল করে দিলাম। সো আমরা তো জানি যে এইখানে হচ্ছে সেন্টারটা থাকে। ধরলাম আমি এখানে কোনো একটা ডিস্টেন্স, সেন্টার থেকে আর ডিস্টেন্সে আসি। সো আমরা এই জিনিসটা করে আসছি যে ভাই সেন্টার থেকে আর ডিস্টেন্সে থাকলে আমাদের যে অভিকর্ষজ ত্বরণ কাজ করে, আমরা অভিকর্ষজ ত্বরণ সেইটা জানি, সেটা হচ্ছে -4/3 পাই রো জি ইন্টু স্মল আর। এখানে স্মল আর হচ্ছে ওই যে ডিস্টেন্সটা সেন্টার থেকে, কেন মাইনাস, কারণ আর হচ্ছে বাইরের দিকে, অভিকর্ষ ত্বরণ ভিতরের দিকে, উল্টা দিক বুঝাইতে। আর সরলচ্যুতি স্পন্দনের জন্য এ তো আমরা জানি -ω²x। সো তখন আমরা যেটা গতকালকে ডিসকাস করছিলাম যে ভাইয়া আরটা হয় এক্স এর ইকুইভ্যালেন্ট আর জি হয় এর ইকুইভ্যালেন্ট, ফলে আলটিমেটলি এই পুরো জিনিসটা হচ্ছে ω² এর সাথে ম্যাচ করে। এখান থেকে গত ক্লাসে আমরা ওমেগা কত বা হচ্ছে পর্যায়কাল কত এগুলো বের করছিলাম। সো জাস্ট মাথায় রাখার জন্য ω² যেহেতু ওইটা, দ্যাট মিনস ওমেগা হচ্ছে √4/3 পাই রো ইন্টু জি। তো আমরা ওমেগাটা জানা থাকলো। এখন মাথায় রাখবেন পৃথিবীর ঘনত্ব হচ্ছে 5.5 × 10³ কেজি/মিটার কিউব। আর জি তো আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক 6.673 × 10⁻11। ওকে, সো এই জিনিসপাতিগুলো যদি আমাদের জানা থাকে, এখন আমরা কিসের জন্য এত কাজ করতেছি, আমাকে ধরেন বলে দিল এটা একটা মান দিয়ে দিল আর হচ্ছে 2R/3, আর টোটালটা তো হচ্ছে R, তার 2/3 ডিস্টেন্সে আমি আছি। সো আমাকে বলছে এই বিন্দুতে বেগের ভ্যালু, এই বিন্দুতে বেগের ভ্যালু কত। তাহলে ধরেন কোশ্চেন হচ্ছে আমাকে দিয়ে দিছে, কোশ্চেন r = 2R/3, বিন্দুতে বেগ নির্ণয় করো। তো আমরা এটা দুইটা প্রসিজারের মাধ্যমে করব এবং অলমোস্ট সেম রেজাল্ট আসবে আমাদের। আমরা ফার্স্টে প্রথম ওয়েতে সলভ করা শুরু করতেছি। ফার্স্ট অফ অল আমরা যেই জিনিসটা নিয়ে একটু কনসার্ন থাকবো সেটা হচ্ছে এরকম। আচ্ছা, তো প্রথমে আমরা যেই কাজটা করব বা প্রথমে আমরা যেই জিনিসটা নিয়ে একটু গুরুত্ব দিব সেটা হচ্ছে এরকম যে আমাদের আহ যদি আমরা এই জিনিসটাকে একটা স্প্রিং এর মতো করে চিন্তা করি, স্প্রিং সিস্টেমের ক্ষেত্রে বা সহজন্ত স্পন্দনের ক্ষেত্রে একটা সূত্র ছিল। এই সূত্রটা আপনাদের মনে আছে কিনা যে ভাইয়া v = ω√a² - x², এটা ছিল। এখন আমাদের ওমেগা তো আমরা বের করছি যে ভাইয়া √4/3 পাই রো জি। এ কি বিস্তার, মানে সর্বোচ্চ সরণ। তাহলে সেন্টার থেকে আমরা সর্বোচ্চ সরণ কি R পর্যন্ত যেতে পারি। সো r² মাইনাস স্মল আরটা দেওয়াই আছে আমাকে 2R/3, 2R/3। সো এখান থেকে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এখানে মানটা পেয়ে যাব। প্রথমত আমরা যদি একটু কেয়ারফুলি মানগুলো বসাই, 4/3 পাই তো আমরা জানি, রো হচ্ছে 5.5 10⁻3, জি কত, জি হচ্ছে 6.673 10⁻11। ওকে, ইন্টু এখানে যখন আমরা করব 1 - 4/9, 9কে রুট করলে 3 হয়, 5 - 4 তাহলে উপরে 5 আসে, আর r² কমন নিয়ে বাইরে নিলে r হয়। সো r এর ভ্যালু 6.4 10⁻6। তাহলে সবকিছুই যেহেতু জানি এখান থেকে, তাহলে সলভ করলে অবশ্যই আমাদের কি চলে আসার কথা, বেগের ভ্যালু চলে আসার কথা। দেখি কত আসে।
আমাদের এখান থেকে মান চলে আসে 5,914 মিটার পার সেকেন্ড। 5,914 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের প্রান্তে একেবারে এই বিন্দুতে একদম এইখানে যখন ছিল বেগটা ছিল হচ্ছে 0। এইখানে যখন আমরা ছিলাম বেগটা ছিল হচ্ছে আমাদের 0। এই কি হয়, এখানে বেগটা 0 ছিল, যত আস্তে আস্তে নিচে যাবে বেগটা বাড়তে থাকবে। 2r/3 এই হাইটে চলাকালীন তার বেগটা 5,900 অলমোস্ট 5.9 কিলোমিটার পার সেকেন্ড এরকম একটা বেগ প্রাপ্ত হয়েছে। সো এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এইটাই হচ্ছে আমার উত্তর। এবার এই প্রবলেমটাই আমরা একটা ডিফারেন্ট ওয়েতে সলভ করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা গ্র্যাভিটি চ্যাপ্টারের সূত্র যদি কাজে লাগাই, গ্র্যাভিটি চ্যাপ্টারের কনসেপ্ট যদি কাজে লাগাই, অর্থাৎ ধরেন আমরা স্প্রিং সিস্টেম না গ্র্যাভিটি সিস্টেম দিয়ে কাজ করতে চাই, তখন আমাদের এই প্রবলেমটা সলিউশন কিরকম হইতো এটা একটু দেখব। তো আমরা যেই কাজটা করব, ধরেন আমরা যখন পৃথিবীর পৃষ্ঠে থাকি, পৃষ্ঠে টোটাল শক্তি ই পৃষ্ঠ ইজ ইকুয়ালস টু ই আর ইকুয়ালস টু 2r/3। অর্থাৎ আমরা যখন 2r/3 দূরত্বে আছি তখন আমার টোটাল শক্তি যা হবে, যখন আমি পৃষ্ঠে থাকবো টোটাল শক্তি তো এক্স্যাক্টলি তা হবে। সো আমরা পৃষ্ঠের শক্তি যদি আমরা বের করি, পৃষ্ঠের শক্তি কি, একটা মহাকর্ষীয় বিভব শক্তি আছে -Gmm ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। আর পৃষ্ঠে আমার গতিশক্তি হচ্ছে 0, পৃষ্ঠে আমার 0 বেগে ছেড়ে দিছি, সো পৃষ্ঠে গতিশক্তি 0। যখন আমি ভিতরে চলে আসবো 2r/3 তে চলে আসছি, তখন আমার বিভব শক্তি হবে -Gmm ডিভাইডেড বাই 2r কিউব, এখানে 3r স্কোয়ার মাইনাস আমার 2r/3 আমি যেই ডিস্টেন্স আছি সেটার স্কোয়ার। ঠিক আছে, প্লাস প্লাস হবে হচ্ছে হাফ mv²। তো এই ইকুয়েশনে আমরা কেয়ারফুলি তাকাইলে এম প্রতিটা জায়গা থেকে কাটাকাটি চলে যায়। তো আমরা আলটিমেটলি কি পাচ্ছি, আলটিমেটলি এখানে চলে আসা যায় এর পরের অংশে। তাহলে পরের অংশ যেটা থাকতেছে সেটা হচ্ছে আমরা বলতে পারি বাম পাশে তো শুধুমাত্র -Gm ডিভাইডেড বাই আর, আর এইখানে যেটা হচ্ছে ওই অংশটাকেও যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস Gm ডিভাইডেড বাই r কিউব, আর ওইটা কাটাকাটি গেলে হচ্ছে আমার কাটাকাটি গেলে তো হচ্ছে আমার শুধু আর পড়ে থাকে। এখানে 3 থেকে নিচে 3, 3 দুগুণে 18, তাহলে হচ্ছে 18 ইন্টু হচ্ছে নিচে থাকে 18, নিচে থাকে হচ্ছে 18 আর উপরে কত থাকে, উপরে হচ্ছে 9 থেকে আমার চলে যাচ্ছে হচ্ছে 27, 27 থেকে আমার চলে যাচ্ছে 4, 27 থেকে, তাই না, 3 তিরিকা 9, 3 নং 27, 27 থেকে যদি আমার 4 চলে যায় তাহলে আমার থাকে 23। তাহলে এই জায়গায় চলে আসছে 23 ইজ ইকুয়ালস টু হাফ v², বা আমি বলতে পারি v² ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 18, যদি 18 তাহলে হচ্ছে 5/18, 2 ইন্টু 5/18 এটা তো থাকে, তাই না, 2 ইন্টু 5/18 ইন্টু Gm ডিভাইডেড বাই আর, তাহলে কাটাটি করলে 9, দ্যাট মিনস v চলে আসবে হচ্ছে √5/9 ইন্টু Gm ডিভাইডেড বাই আর। তো 5/9, জি তো আমরা জানি 6.673 10⁻⁻11, পৃথিবীর ভর হচ্ছে 6 10⁻24, আর আর আমরা জানি 6.4 10⁻6। এটা যদি করি কত আসে, এটা চলে আসে 5,895 মিটার পার সেকেন্ড। দেখেন আগের অ্যান্সারটার সাথে এটা অলমোস্ট কাছাকাছি, 5,895 মানে অলমোস্ট 5,900, আর 5 বাড়াইলেই 5,900। একটু আগেরটাও কত আসছিল, 5,914, মানে জাস্ট 15-20 মিটার পার সেকেন্ডের মতো কম বেশি হয়েছে। 5,900-র মধ্যে 15-20 সেকেন্ড কম বেশি হওয়া মানে 99.9% হুবহু সেম। এখানে হয়তো ঘনত্বটা 5.5 ধরছি, 5.55 ধরা যেত, এটা একটু কম বেশ হয়। তাহলে দুই নিয়মে এক্স্যাক্টলি সেম আনসার। তার মানে আপনি চাইলে এটাকে একটা পর্যাবৃত্ত গতি ধরে v ইকুয়ালস টু ওমেগা টু পাওয়ার a² - x² এভাবে করলে খুব সহজে বের করতে পারেন। আর গ্র্যাভিটি সূত্র দিয়ে করলে এটা অনেক বড় হয়, প্রবলেমটা একটু জটিল হয়ে যায়। দুইভাবেই করা যায়, আমি ভাইয়া সলভ করে দিলাম।
ওকে, সো আমরা এইবার একটু সৃজনশীল প্রশ্ন সলভিং এর দিকে যাব। আমরা সিকিউ 2-3টা সিকিউ করব, 2-3টা কয়েকটা হয়তো এমসিকিউ করব। এবং এখানে সত্য কথা বলতে ভাইয়া যেই যেই টাইপের প্রবলেম দেখাই দিছি, এটা সব ধরনের প্রবলেম কভার হয়ে গেছে। এইগুলাই যদি ভালো করে পারেন গুড এনাফ। তাও আপনাদের সুবিধার্থে 2-3টা সিকিউ ভাইয়াকে অ্যাপ্রোচ নিব, সেটা দেখানোর জন্যই ভাইয়া রেকর্ডটার মধ্যে কিছু সিকিউ এমসিকিউ ক্লাস রাখতেছি। তো আমাদেরকে বলতেছে প্রথমে, এটা ঢাকা বোর্ড 2025 আসে একটা অঙ্ক, একটা সিকিউ, যেটা সরস্বতী স্পন্দনের উপর আসছিল। বলছে সরস্বতী স্পন্দন গতিসম্পন্ন বস্তুর গতিমানের সমীকরণ দেওয়া আছে, কটির বেগের রাশিমালা নির্ণয় করতে বলছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা খেয়াল করি যে আমাদের এখানে কিন্তু সরণটা দেওয়া আছে। তো আমরা যদি সলিউশনে আসি, এক্স এক্স হচ্ছে দেওয়া এ সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 4। তাহলে বেগ কি? বেগ হচ্ছে ডিডিটি অফ এক্স। তা আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? ওমেগাটা বাইরে আসবে, কজ ওমেগা টি মাইনাস পাই বাই 4। অনেক কঠিন অঙ্ক ছিল, অনেক কঠিন অঙ্ক আমরা শেষ করে ফেললাম। এর থেকে কঠিন কি আর কোনো অঙ্ক হইতে পারে? হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের অঙ্ক নাকি ফিজিক্সের অঙ্ক? হ্যাঁ, এটাই হচ্ছে আমার এটাই হচ্ছে আমার প্রশ্ন, তাই না? তো আমরা এটা করে ফেললাম, ডান। এরপর চলেন, আমরা যেটা করব, পি এবং ডেল এর মান নির্ণয় করতে বলছে। কোনটি ত্বরণ, বেগকে ডিফারেন্সিয়েট করলে আবার ত্বরণ পাওয়া যায়। ত্বরণের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে পি আর ডেল এর মান বের করা যাবে কিনা জিজ্ঞেস করছে। তো আমরা যদি এইবার ত্বরণ বের করার দিকে আগাই, ত্বরণ আসলে কি? ত্বরণ হচ্ছে এ, এটা হচ্ছে ডিডিটি অফ ভি। আমরা তো একটু আগে বেগ নির্ণয় করছিলাম, তাই না? তো ওইখান থেকে আমরা পেতে পারি ডিডিটি অফ, এখানে ছিল এ ওমেগা কজ ওমেগা টি মাইনাস পাই বাই 4। তাহলে এখানে বুঝাই যাচ্ছে একটা ওমেগা বাইরে চলে আসবে এবং একটা মাইনাস আসবে। তাহলে আমাদের এ ওমেগা স্কোয়ার, সরি এখানে হচ্ছে এটা ক্যাপিটাল লেটার হবে, আমি ভুলে স্মল লেটার দিয়ে দিছি, এ ওমেগা কজ। তাহলে এখানে এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 4 এইরকম আসার কথা, তাই না? সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 4 এই ফর্মেটে চলে আসার কথা। এখন দেখেন এখানে ত্বরণের সমীকরণ কি দিছে। ত্বরণের সমীকরণটাকে যদি আমরা একটু গবেষণা করি, এই হচ্ছে ত্বরণের সমীকরণ। তো এই ত্বরণের সমীকরণের মধ্যে আমাদের শুরুতে একটা পি আছে, তাহলে এই পিটাই আসলে কি হবে? মাইনাস এ ওমেগা স্কোয়ার। বা আমরা যদি পজিটিভ আকারে রাখতে চাই তাহলে আসলে কি করা যায়? দেখেন আমরা এই কথাটা কিন্তু বলতে পারি, সাইন পাই প্লাস থিটা মাইনাস সাইন থিটা। কেন সাইন আনা লাগবে? দেখেন আমারও এখানে সাইন আছে, এখানেও সাইন আছে, কিন্তু এখানে সামনে প্লাস নাই, এখানে সামনে সরি মাইনাস নাই, প্লাস চলে আসছে। তাহলে আমরা প্লাস আনার জন্য এটা কাজ করতে পারি যে ভাই আমি এভাবে লিখবো, এভাবে লিখবো, দেখেন এ ওমেগা স্কোয়ার সাইন পাই প্লাস ওমেগা টি মাইনাস পাই বাই 4। তাহলে এইটাকে যখন পাইটা বাইরে নিয়ে যাব তখন মাইনাস আসবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, এই যে এ ওমেগা স্কোয়ার, এটার জায়গায় আমরা তাহলে পি লিখতে পারি সাইন ওমেগা টি। পাই থেকে যখন পাই বাই 4 চলে যাবে তখন হচ্ছে কি থাকবে? 3 পাই বাই 4 এটা রয়ে যাবে। এখন ওইটাই কি ওইখানে ডেল দেওয়া হয়েছে, সো পি সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এইখানে এই যে পি, পি এর জায়গায় কি পাইছিলাম? এ ওমেগা স্কোয়ার, আর ডেলের জায়গায় কি পাইছিলাম? থ্রাইস পাই বাই 4। তাহলে অতএব আমরা বলতে পারবো এ ইজ ইকুয়ালস টু, সরি অতএব পি ইজ ইকুয়ালস টু এ ওমেগা স্কোয়ার, অতএব ডেল ইজ ইকুয়ালস টু থ্রাইস পাই ডিভাইডেড বাই 4। এই হচ্ছে আমার সলিউশন, ঠিক আছে? এই হচ্ছে আমার সলিউশন, ওকে। এখন ভাইয়া সেকেন্ড কোয়াড্রেন্টে কেন নিলেন না? সেকেন্ড কোয়াড্রেন্টে নিব না, কারণ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে তো আসলে সাইন পজিটিভ থাকে, এখানে তো মাইনাস চলে আসছে। আবার ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে গেলে কি হইতো? অ্যাঙ্গেলটাকেই মাইনাস করে দেওয়া লাগতো, অর্থাৎ মাইনাস ওমেগা টি, কিন্তু এখানে তো প্লাস ওমেগা টি আছে।
সবকিছুর সাথে পারফেক্টলি ম্যাচ করে একমাত্র থার্ড কোয়াড্রেন্টে রাখলে, অর্থাৎ পাই প্লাস থিটা এরকম কন্ডিশনে নিয়ে আসলে। তো আমরা দুইটা বের করে ফেললাম। এবার চলেন আমাদের মাইমানসিং বোর্ড 2025 অর্থাৎ লাস্ট ইয়ারে বা আপনাদের ঠিক আগের ব্যাচ তারা যেটা ফেস করছে সেটা নিয়ে একটু কাজ করি। আমার ঘড়ি তো দেখতে, আচ্ছা ঘড়ি পাইছি, টাইম দেখতে পাচ্ছিলাম না। তো এখানে প্রবলেমটা যেটা বলতেছে, একজন পর্বত আরোহী একটি সেকেন্ড দোলককে নিয়ে পর্বতের চূড়ায় আরোহণ করেন। তিনি দেখলেন ঘড়িটি পর্বতের চূড়ায় দৈনিক এত সেকেন্ড ধীরে চলে। সো আমাদের ইম্পর্টেন্ট একটা লাইন পেয়ে গেলাম, দৈনিক এত সেকেন্ড ধীরে চলে। এটা কিন্তু দৈনিক মানে একদিনে, ঠিক আছে। তারপর বলছে তিনি পর্বতের চূড়ায় ঘড়িটি যাতে সঠিক সময় কিছু একটা বলছে, আচ্ছা পর্বতের উচ্চতা নির্ণয় করো। তো আমরা গত ক্লাসেই দেখছিলাম এই টাইপের প্রবলেম, তাও আমরা সলিউশনে যাচ্ছি। আমরা দেখছিলাম এইচ আসলে কি থাকে, এইচ থাকে আসলে টি প্রাইম বাই টি মাইনাস ওয়ান ইন্টু আর। তো এইখানে দেখেন টি তো আমার 2 সেকেন্ড, সমস্যা নেই। আর এটা কি থাকে 2 × 86400 86400 মাইনাস এন, এন কত 15। সো মাইনাস ওয়ান ইন্টু আর, আর কত 6.4 10⁶। তাহলে এখান থেকে আমার অ্যান্সার বের হয়ে যাবে পর্বতটার উচ্চতা কত। দেখি পর্বতের উচ্চতা কত আসে। আমাদের পাহাড়ের উচ্চতা চলে আসছে অনেকগুলা ওয়ান, 1111.304 এত মিটার। সো এই হচ্ছে আমাদের পাহাড়ের উচ্চতা, আমরা প্রথমটা বের করে ফেললাম। এবার চলেন পরেরটা। উদ্দীপক অনুসারে পর্বতারোহী কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? তিনি পর্বতের চূড়ায় যাতে ঘড়িটি সঠিক সময় প্রদান করেন তার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করেন। এখন দেখেন, যদি আপনাকে সঠিক সময় দিতে হয় অর্থাৎ 2 সেকেন্ড পর্যায়কাল দিতে হয়, তখন আপনি কি করবেন? নর্মালি আপনি জানতেছেন যে ভাইয়া আমার এই কন্ডিশনে আমার পর্যায়কালটা আসতেছে হচ্ছে 2 × 86400 86400 মাইনাস 15, এইটা আসতেছে আপনার বর্তমানে। কিন্তু আপনি এইটাকে চেঞ্জ করে 2 সেকেন্ড বানাইতে চান, ঠিক আছে, এইটাকে চেঞ্জ করে 2 সেকেন্ড বানাইতে চান, পারফেক্ট করতে চান। এখন টি তো নির্ভর করে কার কার উপর? আপনার টি নির্ভর করে হচ্ছে, আমার টি নির্ভর করে, টি আসলে কি 2π√L/G। এই জায়গার মধ্যে আমার বুঝাই যাচ্ছে ভাইয়া 2π এবং ওই স্থানে যেগুলো তো ধ্রুবক, তাহলে টি হচ্ছে ওই পয়েন্টে কি ডিরেক্টলি √L এর সাথে সমানুপাতিক। তাহলে আমার টিটা একটু বেড়ে গেছিল, টিটা 2 সেকেন্ডের থেকে একটু বেশি হয়ে গেছিল। আপনি যদি এটা মান বের করেন দেখবেন 2-এর থেকে একটু বড় আসবে। এটার ভ্যালু আসে 2.3034। এইটার ভ্যালু যদি বলেন 2.3034 এত সেকেন্ড, 2-এর থেকে একটু বেড়ে গেছিল। তাহলে 2-এর থেকে যদি একটু বেড়ে যায় আপনার পর্যায়কাল, তার মানে কি দৈর্ঘ্যটাকে যদি আপনি একটু কমান তাহলে পর্যায়কালটা একটু কমবে। তাহলে এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, দেখেন, নাও T2/T1 √L2/L1। T2 আপনি তো জানেন, T2 আপনি কত করতে চান 2, আর আগে কত ছিল 2.00034 √L2/L1। তাহলে এখান থেকে আপনি বের করতে পারবেন L2/L1 ইকুয়ালস টু ওই যে 2/00034 সেটার স্কয়ার। এখন যদি আপনাকে বের করতে বলে যে ভাইয়া কতটুকু কমাইতে হবে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, L1 মাইনাস L2 ডিভাইডেড বাই L1, এতটুকুর মান যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? সো এখান থেকে আমরা মানটা পাবো, এই মানটা আমি এতে সেভ করে রাখলাম, a মাইনাস 2 ডিভাইডেড বাই a ইন্টু হচ্ছে আমার 100%। তাহলে এইটা চলে আসে হচ্ছে আমাদের
ও স্কোয়ার করা লাগবে, যে ভ্যালু আসবে সেটাকে স্কোয়ার করব। তো এইটা চলে আসে হচ্ছে 3.014 10⁻⁻8। বা আমি তাহলে বলবো যে আমার মানটাকে কমানো লাগবে, অতএব কমানো লাগবে equals to 3.014 10⁻⁻6 এত পার্সেন্ট দৈর্ঘ্য কমাতে হবে। অর্থাৎ যেহেতু ওর পর্যায়কালটা পাহাড়ের উপর বেড়ে গেছিল, 2 সেকেন্ডের থেকে বেশি হয়ে গেছিল, তাই স্লো চলতেছিল। ঠিক করতে হলে পর্যায়কালটা কমাইতে হবে, তাহলে দৈর্ঘ্যটা কমাইতে হবে। দৈর্ঘ্য যদি আমি এত পার্সেন্ট কমাইতে পারি, তাহলে হচ্ছে যে ওইটা সঠিক সময় দিবে পাহাড়ের উপরে। তো আমরা এই প্রবলেমটা করে ফেললাম। ময়মনসিংহ বোর্ড ডান। আমরা পাহাড়ের উচ্চতা রিলেটেড আরো একটা প্রবলেম আছে, তো একই টাইপের প্রবলেম আমি আর রিপিট করব না, ডিফারেন্ট টাইপের কিছু পাইলে আমরা ট্রাই করব। ওকে, তো আমাকে বলছে যে স্প্রিং স্প্রিং রিলেটেড প্রবলেম করা হয় নাই মনে হয়, আমরা স্প্রিং রিলেটেড প্রবলেম করতে পারি। এটা আসছে চিটাং বোর্ডে। আমরা দেখি এখানে কি বলছে। আমাকে বলতেছে হচ্ছে একটি স্প্রিং এর এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকে ঝুলানো হলো। খোলা প্রান্তে 400 গ্রাম ভর, খোলা প্রান্তে 400 গ্রাম ভর আছে, 400 গ্রাম ভর। আচ্ছা, একটি বস্তু ঝুলানোর ফলে এটি এত সেন্টিমিটার প্রসারিত হয়। আচ্ছা, সামস্থান থেকে আরো এত মিটার প্রসারিত করা হলো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল বলছে উদ্দীপক হিসেবে বস্তুটির সর্বোচ্চ বেগ বের করো। এখানে সিস্টেমটা আমাকে ফার্স্টে একটু বুঝতে পারতে হবে, তাহলে আমাদের জন্য কাজ করা ইজি। এই হচ্ছে আমার প্রবলেম। ওকে, আমাদেরকে প্রথম যেই জিনিসটা বুঝতে পারতে হয় সেটা হচ্ছে আমরা সিস্টেমটা কিরকম আছে। এই হচ্ছে একটা স্প্রিং, এই স্প্রিংটার প্রান্তে একটা বস্তু যদি ঝুলায় দেওয়া হয়, তাহলে স্প্রিংটা নর্মাল অবস্থা থেকে একটু প্রসারিত হয়। এইভাবে আঁকা বেটার ছিল, যে এইটা একটা স্প্রিং নর্মাল অবস্থায় আছে, যখন আমি একটা বস্তু ঝুলাই দিছি তখন সে কিছু দূর প্রসারিত হয়েছে, কিছু দূর প্রসারিত হয়েছে, সাম্যাবস্থা প্রসারণ ই। তো আমাকে কোশ্চেনে দেওয়া আছে ই হচ্ছে 12 সেন্টিমিটার, আর যে ভরটা কানেক্ট করা হয়েছে সেই ভরটা দেওয়া আছে কত, 400 গ্রাম বা 0.4 কেজি। বস্তুটির সর্বোচ্চ বেগ বের করো। So, আমরা তো জানি ভি ইজ ইকুয়ালস টু কি, ওমেগা এ, তাই না? ভি ইজ ইকুয়ালস টু ওমেগা এ। এখন ওমেগা আপনি কিভাবে বের করবেন? ওমেগা দেখেন বুঝেন কিনা, আমরা জানি যে এই ধরনের কেসে টি ইজ ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার ই বাই জি, তাই না? বা আপনি বলতে পারেন যে ভাইয়া টোয়াইস পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, এটা হচ্ছে রুট ওভার জি বাই ই, আর সেটাই কি ওমেগা। তাহলে ওমেগা আপনি পাচ্ছেন রুট ওভার জি ডিভাইডেড বাই ই, দ্যাট মিনস 9.8 ডিভাইডেড বাই ই আমরা পেলাম 12 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.12। তাহলে এখান থেকে ওমেগা আমরা পেয়ে যাচ্ছি 9.8.12, 9.03, 9.036 মিটার, সরি রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা ওমেগা কত সেটা পেয়ে গেলাম। তো ওমেগা যদি পেয়ে যাই, ওমেগার ভ্যালু আমরা বসাবো 9.036 ইন্টু এ। এ হচ্ছে সাম্যাবস্থান থেকে 8 সেন্টিমিটার টান দিছেন, তাহলে ইন্টু 8 × 10⁻⁻2 সেন্টিমিটার থেকে মিটার নিলাম, তাহলে আমার অ্যান্সারটা মিটার পার সেকেন্ডে আসবে। ইন্টু তাহলে 8 × 10⁻², তাহলে আমার অ্যান্সারটা চলে আসে 0.723, 0.723 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে ভি ম্যাক্স। এই হচ্ছে আমাদের অ্যান্সার, আর এই ভ্যালুটাই হচ্ছে আমি এখানে বসিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দীপক হিসাবে বস্তুটির সর্বোচ্চ বেগ বের করতে বলছে, ভি ম্যাক্স হচ্ছে ওমেগা এ। আমরা ফার্স্টে ডাটা থেকে ওমেগা বের করে নিলাম, এর ভ্যালু 8 দেওয়া ছিল প্রশ্নে, কথার মাধ্যমে বসাইলাম, কাজ শেষ। ওকে, তাহলে এবার পরের প্রবলেমে যাই। পরের প্রবলেম বলছে কি যে উদ্দীপকের স্প্রিংটির দোলন যান্ত্রিক শক্তি নেতা মেনে চলে কিনা, এটা যদি একটু লেম টাইপের কোশ্চেন, তার সেটা হচ্ছে যে বের করতে বলছে।
তো আমরা যেটা করব ওই 8 সেন্টিমিটার প্রসারিত অবস্থায় তখন সঞ্চয় শক্তি টোটাল শক্তি কত সেটা বের করব, বা হচ্ছে মাঝখানে কত, বা হচ্ছে বিভিন্ন পয়েন্টে কত, এভাবে যদি করেন তাহলে আর কি ব্যাপারটা মিলবে। তাহলে আমরা একটু চলেন 1-2টা পয়েন্টে ট্রাই করি। মানে এটা খুব একটা কঠিন প্রবলেম, এটা সহজ প্রবলেম, সবাই পারবেন এটা। তা ভাইয়া একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি। একটু ধরেন আমি বললাম যে এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তো ধরেন আমি বললাম যে অনেকগুলো পয়েন্ট আছে আমাদের কাছে। এর মধ্যে এই তো আমার স্প্রিংটা বর্তমানে এইখানে ছিল। এইটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু 0 পজিশন, মানে বা আমি ই পজিশনে আছি, তাহলে এখান থেকে আমি এক্স ইকুয়ালস টু এ পজিশন, এই দুইটা পজিশন নিয়ে আমরা মূলত কাজ করব এ আর বি পয়েন্টে। সো এ পয়েন্টে যদি আমরা কাজ করি, বিভব শক্তি ইজ ইকুয়ালস টু 0, গতি শক্তি যদি আমরা চিন্তা করি হাফ এম ভি স্কোয়ার, বা আমরা এটা জানি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, কারণ মাঝখানে আমার যেটা হয় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, ওইটা বসাইলাম। ভি ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা বসাইলাম। তাহলে আমাদের এখানে আসছে হাফ এম কত 0.4 কেজি, ওই যে 400 গ্রাম। ওমেগা স্কোয়ার, আগের প্রশ্নে আমরা ওমেগা বের করছিলাম, ওই যে 9.036 আসছিল, 9.036 সেটার স্কোয়ার, একটু 9.036 এইটার ভ্যালু, ওকে। তো মাইনাস এক্স স্কোয়ার, এক্স কত, এক্স হচ্ছে এই পয়েন্টে 0, সো এটা মানলাম। তাহলে এখান থেকে আমার অ্যান্সার চলে আসবে। তো 0.5 ইন্টু 0.4 ইন্টু এ তার স্কোয়ার, এখান থেকে আসে 16.33 এত জুল। অতএব ই টোটাল ইজ ইকুয়ালস টু 0 প্লাস 16.33 ইজ ইকুয়ালস টু 16.33 এত জুল। ঠিক আছে, এখন আমরা যদি এই জিনিসটাই বি বিন্দুতে কাজ করি, বি বিন্দুতে কাজ করলে কি হবে, বি বিন্দুতে কাজ করলে বিভব শক্তি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা আসবে। সো হাফ এম ওমেগা তো আমরা জানি 9.036, এই পয়েন্টে হচ্ছে এটা বি পয়েন্টে এটা সর্বোচ্চ আসবে, এবং সর্বোচ্চ কতটুকু সেটা হচ্ছে যে 8 সেন্টিমিটার প্রসারিত করছি, দ্যাট মিনস 0.08 তার স্কোয়ার। তাহলে এখান থেকে একটা বিভব শক্তি পাবো। আমি এখানে ছোট্ট একটা ভুল করছি, খেয়াল করি নাই। ভুলটা হচ্ছে হাফ আছে, এম আছে, এম হচ্ছে 0.4 আর ওমেগা স্কোয়ার, ওমেগা তো আমরা বের করছিলাম 9.036 এটার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এ তো 8 সেন্টিমিটার, আমি খেয়াল করি নাই। 0.08 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, এখান থেকে ডাটাটা পাবো 0.5 ইন্টু 0.4 ইন্টু এ স্কোয়ার ইন্টু 0.08 স্কোয়ার মাইনাস 0। ওকে, সো এটা চলে আসে আসলে, একটু যদি বলি তাহলে হচ্ছে 0.104, 0.104 এত জুল। তাহলে অতএব ই টোটাল ইজ ইকুয়ালস টু 0 প্লাস 0.104 ইকুয়ালস টু 0.104 এত জুল। ওকে, আচ্ছা, এর পরেরটা নিয়ে যখন আমি কাজ করব তখন যেটা আসে সেটা হচ্ছে এইখানে 0.5 ইন্টু 0.4 ইন্টু এ স্কোয়ার 2.08 স্কোয়ার। ওকে, এখানে আবার চলে আসছে 0.104 এত জুল। গতিশক্তি ই কে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে হাফ এম ওমেগা স্কোয়ার, এইটাও 0.08, এবং আমি আছিও 0.08 স্কোয়ারে, যেটা আমি বিস্তার বা একেবারে প্রান্তবিন্দু নিয়ে কাজ করছি, তো কাটাকাটি যে 0 হবে। অর্থাৎ এখানেও যদি ই টোটাল বের করি তাহলেও 0.104 প্লাস 0, দ্যাট মিনস 0.104 এত জুল। আমাদের দুইটা বিন্দুতেই দেখা গেল যে আমার টোটাল শক্তি সমান।
এরকম যদি আপনি চান আরো 2-3টা মাঝখানে যে কোনো 2-3টা, যে x ইকুয়ালস টু আপনি ধরে নিতে পারেন যে 0 আর 8 এর মাঝে কোনো একটা বিন্দু, লাইক 4 বিন্দুতে, x ইকুয়ালস টু 4 বিন্দুতে বা x ইকুয়ালস টু 6 বিন্দুতে আরো একটা বিন্দু নিয়ে দেখাই দিলে ব্যাপারটি স্ট্রং হয়। বাট প্রসেস তো বুঝতেই পারছেন যে কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়, অলওয়েজ সেম আসবে। সো আমরা আহ, 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 আচ্ছা, এইটা আরেকটা প্রশ্ন, এটা শুধু গ করব, তারপর আমরা এমসিকিউতে চলে যাব। গটা দেখে একটু স্পেশাল মনে হচ্ছে। সরলছন্ত স্পন্দনশীল বস্তুটির কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে বলছে। গতিশীল একটা গতিশীল বস্তুর কি কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। ভর দেওয়া আছে, কোনো এক সময় সরণ দেওয়া আছে, দেখেন আর দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে, আর দেওয়া। আচ্ছা, বস্তুটি সরলছন্ত স্পন্দনে দুলছে যার বল ধ্রুবক হচ্ছে এত। সরি, তাহলে আমাদের স্প্রিং, একটা স্প্রিং বস্তুটি সরলছন্ত স্পন্দন হয়েছে যার বল ধ্রুবক কে দেওয়া আছে। তাহলে কম্পাঙ্ক যদি বের করতে হয় আমরা জানি কি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে বাই এম। তো আমরা যদি গ নাম্বার বের করি, সলিউশন, আমরা জানি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে বাই এম, বা ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম। তার মানে টুয়াইস পাই ইন্টু এফ। কে কত? কে হচ্ছে 1.8, এম কত দেওয়া আছে 0.2। তাহলে এখান থেকে এফ আসবে 1/2 পাই 18, তাহলে 2/18/2, দ্যাট মিনস হচ্ছে 9। তার মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই টুয়াইস পাই, কত আসে? 0.477 হার্জ, 0.477 এত হার্জ। এটা কম্পারেটলি ভালো প্রবলেম ছিল, আমরা এই প্রবলেমটা করে ফেললাম। বরিশাল বোর্ড 2025-এ আসছে। এর পরেরটা আশা করি আপনারা পারবেন। বস্তুটির গতিশক্তি বিশক্তি সমান হবে কিনা, উদ্দীপিত উল্লেখিত সরণে বস্তুটির গতিশক্তি বিশক্তি সমান হবে কিনা। সো আমরা এখানে যদি গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে হয়, তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে, দেখেন এই অবস্থানটা কিন্তু আমার টাইম ডিপেন্ডেন্ট। ওরা যেটা আমাকে কোশ্চেনে দিছে এটা একটা টাইম ডিপেন্ডেন্ট অবস্থান, বাট আমরা এটা এইভাবে বের করতে পারি। দেখেন আর ইজ ইকুয়ালস টু ওই যে cos 3t, মানে cos 3t to I প্লাস sin 3t ইন্টু জে, তাই না? তাহলে আর এর মান যদি বের করতে, তাহলে কি আই এর কম্পোনেন্ট সেটার স্কোয়ার প্লাস জে এর কম্পোনেন্ট সেটার স্কোয়ার, সাইন স্কোয়ার 3t। তাহলে করলে কত হয়? করলে যেটা আসে সেটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, কত আসবে? 1। তারপর বলছে যেটা সহজ স্পন্দনে দুলছে যার বল ধ্রুবক এত, উদ্দীপকগুলিত সরণের ভ্যালুটা হচ্ছে 1, গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা। তো আমরা বিভব শক্তি জানি, বিভব শক্তির সূত্র কি? ইপি ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, এটা বলা যায়। হাফ ইন্টু কে দেওয়া আছে 1.8, এক্স আমরা বের করলাম 1, তাহলে কাটাকাটি করলে 0.9 এত জুল, এইরকম আসলো। এবার গতিশক্তি নাও, গতিশক্তি বের করতে হলে আমাকে বেগ বের করতে হবে। v is equals to dt of r, আর কে এটা যদি ডিফারেন্সিয়েট করি, cos কে ডিফারেন্সিয়েট করলে -3 sin 3t i, আর ওইটা ডিফারেন্সিয়েট করলে প্লাস 3 sin কে ডিফারেন্সিয়েট করলে cos 3t j। এখন যদি আমি এই বেগের শুধুমাত্র, এটা তো ডিফারেন্সিয়েট করলাম, যদি শুধুমাত্র মান বের করি, মান বের করলে আসবে কি, এই দুইটার মধ্যে থেকে 3 কমন যাবে, ওই সাইন স্কোয়ার 3t প্লাস cos স্কোয়ার 3t, তাহলে কত আসবে? আলটিমেটলি হচ্ছে 3 into 1, দ্যাট মিনস 3 মিটার পার সেকেন্ড। নাও ই কে গতিশক্তি সেটা কত? হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম কত ছিল? 0.2, আর বেগ কত? 3 স্কোয়ার, তাহলে 9। তাহলে এখানে কত আসলো? 0.22, কাটাকাটি যে হচ্ছে উপরে 0.1 থেকে, তাই তো? 0.1, দ্যাট মিনস 0.9, 0.9, তাই না? একটু তাও ক্যালকুলেট করে দেখি। 9 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 2, হ্যাঁ 0.9 জুল। তাহলে গতিশক্তি বিভব শক্তি দুইটাই কি সমান আসলো। অতএব ইপি ইজ ইকুয়ালস টু ই কে,
আমাকে ওইটাই বলছে, গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে, বিশ্লেষণ করো। অতএব ইপি ইজ ইকুয়ালস টু ই কে বিশ্লেষণ করে দেওয়া হলো। ডান। এবার আরো কিছু সিকিউ আমাদের স্লাইডে থাকবে, ওই সিকিউ গুলো আমরা একটু ইয়া করে নিব, একটু হচ্ছে যে বাসায় ট্রাই করব, না পারলে আমাদের কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক, মাস্টার বুক এগুলো একটু দেখবো, তাহলে হচ্ছে আমরা বুঝে যাবো। এবার চলো আমরা একটু এমসিকিউতে যাই। আমরা বেশি কিছু না, অল্প কিছু এমসিকিউ করব, আমি জানি আপনারা অলরেডি পারবেন, বাকিগুলো প্র্যাকটিস প্রবলেম থেকে একটু দেখে নিয়ে। সরল দোলন গতিসম্পন্ন কোন কণার সর্বোচ্চ বেগ কত হবে? আমরা জানি সর্বোচ্চ বেগ হচ্ছে v ইকুয়ালস টু ওমেগা এ, সো গ নাম্বারটা রাইট। তারপর আসেন সরল দোলন গতিসম্পন্ন কণার কম্পাঙ্ক এর বল ধ্রুবকের কি? কম্পাঙ্ক। সো আমরা জানি ওমেগা 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 স্কোয়ার হচ্ছে কে এর সাথে সমানুপাতিক, তাহলে ওমেগা কি? রুট কে এর সাথে সমানুপাতিক, এফ ও কি? রুট কে, তাহলে হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, এটা হওয়ার কথা। সরল দোলন গতিসম্পন্ন, রল না সরল, স আসে না, হ্যাঁ। সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার গতির সমীকরণ এইটা দেওয়া, গতির সমীকরণ, তার মানে হচ্ছে এটা এক্স দেওয়া, হ্যাঁ। কম্পাঙ্ক কত? তাহলে আমাদের দেখেন যেখানে থাকার কথা টুয়াইস পাই এফ, এখানে 6 পাই দেওয়া আছে, তার মানে এফ বোঝাই যাচ্ছে 3, সো 3 হার্জ। এরপর আসেন আমরা যদি পরেরটাতে যাই, সহজ এটি কণার পর্যায়কাল 20 সেকেন্ড, ক্যাপিটাল টি দেওয়া আছে। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা, তাহলে টুয়াইস পাই বাই টি, দ্যাট মিন্স কি পাই বাই 10। পাই বাই 10 কোথায় আছে? এখানে আছে 2 নাম্বার। ওকে, সময় গতিপথের মধ্য অবস্থানে, গতিপথের মাঝখানে যদি এক্স ইকুয়ালস টু 0 পজিশনে, এক্স ইকুয়ালস টু 0 পজিশনে আমরা কি জানি? বেগ হয় সর্বোচ্চ, ত্বরণ হয় 0। বেগ সর্বাধিক, তাহলে কি সরণ সর্বনিম্ন, এটাও 0, এটাও ঠিক আছে। সরণ সর্বনিম্ন এটাও সত্য। সরণ, বেগ আর সরণ নিয়ে কাজ করতে বলছে, বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন, এই তো, এইটা হচ্ছে একমাত্র রাইট অ্যান্সার হয়ে গেল। বস্তুর সরানোতে হলে বস্তুর গতিবেগ কত? আচ্ছা, বইয়েতে আসছিল স্বতন্ত্র গতিসম্পন্ন কোন কণার বিস্তার দেওয়া আছে, দ্যাট মিন্স এ দেওয়া, কম্পাঙ্ক দেওয়া এফ দেওয়া, সরণ দেওয়া এক্স দেওয়া, গতিবেগ কত? v is equals to ওমেগা, দ্যাট মিন্স টুয়াইস পাই এফ রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিন্স টুয়াইস পাই ইন্টু 12, এ কত? 0.01 স্কোয়ার মাইনাস 0.005 স্কোয়ার, এই হচ্ছে আমার সিস্টেম। এখান থেকে করলে কিছু একটা মান আসবে, এখানে হচ্ছে 24 পাই ইন্টু রুট ওভার 0.01 স্কোয়ার মাইনাস 0.005 স্কোয়ার, আমার মানটা চলে আসে 0.6529 মিটার পার সেকেন্ড, 0.653, এটা হচ্ছে কাছাকাছি অপশন। ওকে, সো আমরা মাঝখানে অনেকটুকু তো এই টাইপের প্রবলেম করলাম, আমরা এখন একটু, আচ্ছা এইটা একটা ভালো প্রবলেম ছিল, এটা একটু দেখি। বস্তুর গতিপথের মধ্যে 2 ধরনের সরণ আছে, 6 কজ এটা, 8 সাইন এটা, তাহলে বিস্তার কত? দেখেন আমরা এটাও এইভাবেও লিখতে পারি, 6 কজ ওমেগা টি প্লাস 8 কজ ওমেগা টি মাইনাস পাই বাই 2, বা পাই বাই 2 মাইনাস ওমেগা টি, এটা হচ্ছে সাইন ওমেগা টি, ওইভাবে আসতো, মানে এইখান থেকেই কিন্তু সাইন এইটা আসে। আর দুইটার মধ্যে দশা পার্থক্য কত? পাই বাই 2। তাহলে আমরা লব্ধি বিস্তারের সূত্র জানি কি? 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু কস পাই, তাহলে কস পাই তো পাই বাই 2, পাই বাই 2 তো 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের শুধু 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, দ্যাট মিনস রুট ওভার 10 স্কোয়ার বা 10 থাকবে, তাহলে 10 হবে হচ্ছে লব্ধি সরণ। ওকে, সো এখানে আরো টুকটাক কিছু জিনিস বলা আছে, এই জিনিসপাতিগুলো দশা পার্থক্য একটু দেখি। কোন সরণ ও বেগের মধ্যে দশা পার্থক্য কত হবে? মাথায় রাখবেন, সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, তাই না? কোন একটা জিনিসকে যখন ডিফারেন্সিয়েট করি তখন হচ্ছে 90 ডিগ্রি দশা পার্থক্য তৈরি হয়, তো সরণ আর বেগের মাঝে অলওয়েজ 90 ডিগ্রি দশা পার্থক্য থাকবে। আরেকটা জিনিস বোঝা যায়, সরণের সূত্র যদি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি হয়, তো যখন আমরা বেগে যাব তখন কি এ ওমেগা কজ হয়ে যায়, কজ ওমেগা টি, তো সাইন আর কজের মাঝে তো 90 ডিগ্রি গ্যাপ, ওইখান থেকেও চিন্তা করা যায়। ওকে, সো আমরা এই টুকটাক এমসিকিউ পারি। আমরা যদি এক্সেপশনাল কিছু এমসিকিউ দেখি, লাইক
এই তো আমরা এটা ভালো দেখি যে এই টাইপের এমসিকিউ গুলো হচ্ছে অনেক সময় কাজে লাগে। কোন স্থানে সরল দোলকে দোলনকালের অনুপাতগুলো দেওয়া আছে, তাহলে আমাদের T1:T2 দেওয়া, কার্যকর দৈর্ঘ্যের অনুপাত L1:L2 কত এটা জিজ্ঞেস করছে। আমরা জানি T সমানুপাতিক √L, তাহলে L1/L2 ইজ ইকুয়ালস টু T1/T2 তার স্কয়ার হয়ে যাবে। 1/2 এটাকে স্কয়ার করলে 1/4, দ্যাট মিনস গ শুড বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পর্যায়কাল দ্বিগুণ করলে কার্যকরের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? তাহলে খেয়াল করে দেখেন, আমরা তো দেখছি L2/L1 ইজ ইকুয়ালস টু T2/T1 তার স্কয়ার। এটা যদি দ্বিগুণ করেন তার মানে কি 4 গুণ, তার মানে L2 হইতে হবে হচ্ছে 4L1। তাহলে আমাকে L2টা 4 গুণ করা লাগবে। যদিও বৃদ্ধি করা বলতে আগে 1 গুণ ছিল, এখন আরো 3 গুণ বাড়াইতে হবে, কিন্তু 3 তো অপশনই নাই, এই কারণে আমরা 4টা চুজ করলাম। এই যে এর পরেরটা যেটা সরল দোলকের সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে দোলনকাল কত হবে? এগুলো আপনারা সহজ, এগুলো একেবারেই পারবেন, এটা নিয়ে খুব একটা কিছু না। একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দ্বিতীয় দোলকের দোলনকাল 3 সময়, প্রথমটির দোলনকাল কত? আচ্ছা, তাহলে আমরা ওই যে T1/T2 √L1/L2, সো প্রথমটির দোলনকাল কত? দ্বিতীয় সরলদোলকের দোলনকাল 3 সেকেন্ড, প্রথমটার কত জিজ্ঞেস করছে? এই সরলদোলকের দোলনকাল দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, তার মানে হচ্ছে এখানে কাটাকাটি করলে 2 আসে। দ্বিতীয় সরলদোলকের দোলনকাল এত হইলে অপরটার কত? তাহলে T1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 3√2, 3 ইন্টু √2, তার মানে 5.5 থেকে একটু কম, 5.24, এইটা হচ্ছে অ্যান্সার হবে। এই ভুলে গেল, দেখি কত আসে। 3√2 কত আসে? 4.24, সরি 4.24 আসে, ক্যালকুলেশন এরর। এই তো, তাহলে এখান থেকে পাওয়া যায়। তো আমি আর এমসিকিউতে যাব না, জাস্ট একটা ছোট্ট প্রবলেম আমি আপনাদেরকে শেয়ার করি। এটা আমি দেখাচ্ছি। ধর ম্যাথটা এরকম, সরল দোলকের দৈর্ঘ্য 30% বাড়ালে এবং জি 20% কমালে টি কত পার্সেন্ট পরিবর্তিত হবে? এই হচ্ছে কোশ্চেন। সলিউশন দেখেন, টি ইকুয়ালস সমানুপাতিক কি √L/G, তাহলে টি প্রাইম বাই টি, দেখেন এইটার ক্ষেত্রে হবে √ এই রকম L প্রাইম বাই L, তাই তো, G/G প্রাইম, L প্রাইম বাই L, তাহলে হচ্ছে দেখেন Lটা কত গুণ হয়ে গেছে? 1.3 গুণ হয়ে গেছে। আর জিটা কি 20% কমছে, দ্যাট মিনস 0.8 গুণ হয়ে গেছে। এখন কত পার্সেন্ট পরিবর্তিত হবে? অতএব চেঞ্জ, দ্যাট মিনস টি প্রাইম মাইনাস টি ডিভাইডেড বাই টি, তাহলে এটা হবে √1.3/0.8 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 100%। এখান থেকে এই টাইপের প্রবলেমগুলো বের করা যায়। দ্যাট ইজ 1.3 ডিভাইডেড বাই 0.8 মাইনাস 1 ইন্টু 100, অর্থাৎ 27.47% বাড়বে, 27.47% বৃদ্ধি পাবে। ওকে, সো স্লাইডে আরো কিছু এমসিকিউ থাকবে, এই এমসিকিউ গুলো আমরা একটু ট্রাই করে নিব। প্রথমে কোশ্চেন থাকে, পরে সলিউশন থাকবে। এগুলো সহজ জিনিস, আমরা ক্লাসে এই জিনিসপাতিগুলো করছি, একটু চেষ্টা করলেই হবে। সো আমাদের ক্লাস একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস তরঙ্গে ইনশাল্লাহ দেখা হবে। সালাম আলাইকুম।